শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। স্থলবন্দরে করোনা স্ক্রিনিং, তাপমাত্রা নির্ণয় আর জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ। ভোলায় জেনারেল হাসপাতালে 8টি পিসিআর ল্যাব অচল, আইসিইউ বন্ধ। খুলনায় ভবন মালিকরা মানছে না ইমারত নির্মাণ বিধিমালা। অধিকাংশ ভবনে নেই পার্কিং এর জায়গা, থাকলেও ব্যবহার হচ্ছে অন্য কাজে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 9 জনের। সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রতিবেদন অনুযায়ী নতুন শনাক্ত রোগীদের 9 জনই নগরীর বাসিন্দা। কুমিল্লায় গেল 24 ঘন্টায় নতুন করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে সংক্রমণ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরা যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ। স্থলবন্দরগুলোতে যাত্রীদের তাপমাত্রা নির্ণয় ও মৌখিক জিজ্ঞাসাবাদের মধ্যেই সীমাবদ্ধ আছে করোনা শনাক্তের কাজ। এর বাইরে ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করতে কোথাও দেখা যায়নি। যশোর ও হিলি প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে শুধুমাত্র থার্মোমিটার দিয়ে। যন্ত্রপাতি অকেজো থাকায় আর কিছুই করার নেই স্বাস্থ্যকর্মীদের। এদিকে বন্দরে পণ্য বহনকারী ভারতীয় ট্রাক চালক ও তার সহযোগীদের কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না। এতে তাদের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। একই অবস্থা দিনাজপুরের হিলি স্থলবন্দরেও। এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানির সাথে সাথে যাত্রী যাতায়াত করে। ট্রাক চালক ও যাত্রীদের তাপমাত্রা নিরূপণ ও মৌখিক জিজ্ঞাসাবাদের মধ্যেই সীমাবদ্ধ করোনা পরীক্ষা। ইন্ডিয়াতে সম্ভবত করোনার উপদ্রব দেখা দিচ্ছে, সে কারণে পোর্টে আমরা লক্ষ্য করলাম মাস্ক ছাড়া তারা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। সকলকে মাস্ক পরায় দিতেছি, হ্যান্ড ওয়াশ দিতেছি এবং তাপমাত্রা চেক করতেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমদানি কার্যক্রম আছে এবং যাত্রী পারাবার আছে, সেক্ষেত্রে করোনাটা ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে। সেই জন্য আমরা আমাদের অফিস পাশাপাশি এখানে যারা সিএনএফ এবং আমদানিকারক আছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে আমরা কার্যক্রম পালন করছি। জ্বর হওয়া, ক্ষুধামন্দা, হালকা কাশি, অনেক বেশি দুর্বল লাগা, ক্লান্তি লাগা, কিছু ক্ষেত্রে নাকের ঘ্রাণ চলে যাওয়া, এই ধরনের সিমটম যাদের থাকছে তাদেরকে আমরা হাসপাতালে আসতে বলছি। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং তাদেরকে আমরা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিতে বলছি এবং আমরা তাদেরকে সতর্ক করছি তারা যাতে ওভারক্রাউডেড যে প্লেসগুলো সেগুলোতে না যায়, বাসার মধ্যেই থাকার চেষ্টা করেন এবং খুব বেশি কারো প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হন। একই চিত্র আখাউড়া, ভোমরা, সোনা মসজিদ সহ দেশের অন্যান্য স্থলবন্দরগুলোতেও। কিট না থাকা ও অকেজো যন্ত্রপাতির জন্য যথাযথভাবে করোনা পরীক্ষা করা যাচ্ছে না। এতে সতর্কতা অবলম্বনের পরও করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে বলছেন স্থানীয়রা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। অচল অবস্থায় পড়ে রয়েছে দ্বীপ জেলা ভোলায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরটিপিসিআর ল্যাব। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। আইসিইউ থাকলেও জনবল সংকটে তা চালু হয়নি। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলাবাসী। প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। কোথাও কোথাও মারাও যাচ্ছেন। দ্বীপ জেলা ভোলায় লক্ষণ দেখা দেয় বিভিন্ন বয়সী মানুষ ছুটে যাচ্ছেন সদরের 50 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। র্যাপিড স্টিক দিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হচ্ছে। অথচ আধুনিক পিসিআর ল্যাব রয়েছে হাসপাতালটিতে, কিন্তু ল্যাবটি বন্ধ থাকায় সেখানে করোনা পরীক্ষা করা যাচ্ছে না। চারিদিকে পানি বেষ্টিত ভোলার মানুষের দুর্ভোগ কমাতে 2020 সালে কয়েক কোটি টাকা খরচ করে পিসিআর ল্যাব চালু করা হয়, কিন্তু কয়েক বছর যেতেই বন্ধ হয়ে গেছে সেই ল্যাব। করোনা পরীক্ষায় এখন শুধু র্যাপিড টেস্টই ভরসা। ল্যাব ছিল আমাদের ভোলা সদর হাসপাতালে, ওই ল্যাবটি বর্তমানে যে করোনার যে পরিস্থিতি, ওই পরিস্থিতির কারণে ওই ল্যাবটি এখনো পর্যন্ত বন্ধ। কোটি কোটি টাকা খরচ করে ল্যাব তৈরি করছে, এই ল্যাবে কোনো
চিকিৎসা দেওয়া হচ্ছে না। 2021 সালে 6 বেডের একটি আইসিইউ চালু করা হয় হাসপাতালটিতে। হাই ফ্লোর নেজাল ক্যানোলা ও ভেন্টিলেটর সহ আধুনিক সরঞ্জামও দেওয়া হয়। অভিজ্ঞ জনবল সংকটে তাও বন্ধ। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হতে বসেছে যন্ত্রপাতি। আধুনিক সুবিধা থাকলেও এর সুফল না পাওয়ায় ক্ষোভ জানান জেলাবাসী। যদি করোনা আক্রান্ত হয় কিন্তু সেক্ষেত্রে তার জন্য যদি এখানে চিকিৎসা না পায়, তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু থাকবে না। কারণ এখান থেকে বরিশাল যাওয়া বা ঢাকা যাওয়া তার একজন সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। গত 1 মাস আগে আমার নানাকে নিয়ে আসছিলাম, হার্ট স্ট্রোক করেছিল সে। তাকে আমরা লঞ্চে উঠানোর পরে সে কিছু দূর কালীগঞ্জে যাওয়ার পরেই আমার নানা মারা গেছে। কিন্তু যদি আজকে এই আইসিইউটা থাকতো তাহলে আর আমাদের এত প্রকোপ, আমাদের কষ্ট পেতে হতো না, হয়তো বা সাময়িকভাবে কিছু চিকিৎসা আমরা পেতাম। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও আইসিইউ চালু হয়নি। গুরুতর রোগীদের বাধ্য হয়ে অন্য জায়গায় পাঠাতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আবারও করোনা সংক্রমণ দেখা দেয় পিসিআর ল্যাবটি চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আমার মেশিন তো ফিক্সড আছে, এবং এটাকে আসলে চালু করার জন্য ক্যালিব্রেশন মানে এটাকে ফিক্স করতে হয়। তো এটা যদি কালকে আমার এখানে লোক চলে আসে আমরা কালকেই পারবো। যেখানে ইমার্জেন্সি সারা বাংলাদেশে দেখা দিচ্ছে, যেখানে করোনার রোগী পাওয়া যাচ্ছে সেখানে আগে যাচ্ছে, সেইভাবে হচ্ছে। হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। এটা কবে নাগাদ হবে এটা আসলে কোনো স্পেসিফিক কোনো টাইম নেই। স্ট্রোকের রোগী বা অন্যান্য খুব ইমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্টগুলো এগুলো হচ্ছে আমাদের বরিশাল অথবা ঢাকায় রেফার করতে হয়, যেটা যদি আইসিইউ চালু হয় তাহলে আমরা হয়তো এখানে সেবা দিতে পারবো। দ্রুত দক্ষ জনবল নিয়োগ দিয়ে ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বরগুনাতে এখনও নিয়ন্ত্রণহীন এর সংক্রমণ। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 81 জন। কুমিল্লায় হটস্পট দাউদকান্দির উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন গেল 24 ঘন্টায় সরকারি হিসাবে 5 ও বেসরকারি হিসাব অনুযায়ী আরও 40 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যশোরে আক্রান্তদের মধ্যে 250 শয্যা জেনারেল হাসপাতালে 3 জন, অভয়নগরে 6, বাঘারপাড়া ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন করে ভর্তি হয়েছেন। মানিকগঞ্জ, দিনাজপুরের হিলিতে নতুন করে বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দর্শক, কিছুক্ষণ আগে বরগুনা ও কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মৃতের সংখ্যা সরকারি হিসেবে 6 জনের কথা বলা হলেও গতকালকেও কিন্তু একজন পাথরঘাটাতে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বেসরকারি হিসেবে আরও 16 জন, অর্থাৎ এই জেলার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22 জনে। এদিকে যেহেতু আজকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বরগুনায় কিন্তু মশক নিধন কর্মসূচি জোরদার করা হয়েছে। পৌর প্রশাসক জানিয়েছেন যে তারা পরীক্ষা কেন্দ্রগুলোতে বেশি বেশি মশক নিধন কর্মসূচি পরিচালনা করছেন এবং পরীক্ষা কেন্দ্রের যে প্রধানগণ তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে অসংখ্য পরীক্ষার্থী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে কেউ কেউ পরীক্ষা শেষ করতে পেরেছে এবং অনেকেই কিন্তু পরীক্ষা শেষ পর্যন্ত শেষ না করে দিতে না পেরে তারা কিন্তু অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছে। গত 24 ঘন্টায় শুধুমাত্র দাউদকান্দিতেই 45 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন এবং বেসরকারি হাসপাতালে আরো 40 জন। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কিন্তু কথা বলেছি কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি নিয়ে কিন্তু তিনি কুমিল্লা জেলা জুড়ে বিভিন্ন মাধ্যমে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন এবং বিভিন্ন এলাকায় যেন বিভিন্ন নর্দমা এবং লেগে থাকা পানি নিষ্কাশন করা হয় সেই বিষয়গুলো তিনি বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছিলেন। টানা 5 দিন ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি। গেল 24 ঘন্টায় জেলার শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি 44 সেন্টিমিটার বেড়েছে, তবে এখনো পানি বিপদ সীমার নিচ দিয়ে বইছে। এদিকে পানি বাড়ায় বাঁধের আশেপাশে এবং চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরও 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সারা দেশে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মাস্ক পরা সহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টায় শুরু হওয়া দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। প্রশ্ন ফাঁস রোধ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে সব কোচিং সেন্টার 15 আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। খুলনায় মানা হচ্ছে না ইমারত নির্মাণ বিধিমালা। আইন অনুসারে আবাসিক ও বাণিজ্যিক ভবনের জন্য নির্দিষ্ট হারে পার্কিংয়ের জায়গা রাখার কথা। তবে বাস্তবে খুলনা মহানগরীর অধিকাংশ ভবনের পার্কিং নেই। যেসব ভবনে আছে সেগুলো ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীর সড়কে বের হলেই দেখা মিলবে যেখানে সেখানে গাড়ি পার্কিং। ফলে পথচারী থেকে যানচালক সকলকেই সড়কে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। অথচ ভবন নির্মাণের অন্যতম শর্ত হলো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা ও তা ভবন ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে দেওয়া। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, অভিযোগ নগরবাসীর। কিছু কিছু বিল্ডিং আছে একে কোনো পার্কিংয়ের কোনো জায়গা নেই, এই সব গাড়িগুলো রাস্তার উপরে রাখে, একটা জামদাম সৃষ্টি করে ফেলায়। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক সময় অ্যাক্সিডেন্টও করতেছি। বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ড আছে, যদি তারা সিকিউরিটি যদি আমাদের ঢুকো তাহলে আমরা ঢুকতে পারি না, ঢুকতে আমরা ঢুকতে পারি না। পার্কিংয়ের জায়গা যদি ভালো হতো তাহলে আমাদের সুবিধা হতো, এখানে যে কোনো একটা গাড়ি লাগতে পারে আর একটা গাড়ি এসে আমাদের গাড়ির উপর পড়তে পারে। খুলনা সিটি কর্পোরেশন বলছে পার্কিং রাখার শর্তে ভবন নির্মাণের অনুমতি দেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তাই অনুমোদন শর্ত বাস্তবায়ন হয়েছে কিনা তা দেখভাল করার দায়িত্ব তাদের। কেডিএ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় নাগরিক সেবা দিতে অসুবিধা হচ্ছে বলছে কেসিসি। আমরা অফিসিয়ালি সিটি কর্পোরেশন থেকে কেডিএকে বলেছিলাম যে আপনারা যেহেতু বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল দিয়েছেন, এই পার্কিংগুলো এখনই ওপেন করবেন, কারণ হচ্ছে গিয়ে আমার যানজট সৃষ্টি হচ্ছে রাস্তায়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট থাকলেও পার্কিং উন্মুক্ত করতে কাজ করছে তারা। কার পার্কিংগুলোকে ওপেন করে দিয়ে আসি, মাঝে মধ্যে সিলগালা করে দিই এবং কোনো সময় জরিমানাও আরোপ করা হয় বিধিবিধান অনুসারে। পরিকল্পিত পার্কিং একটি আধুনিক নগরীর অন্যতম অনুষঙ্গ, যার অনুপস্থিতিতে নাগরিক বান্ধব নগরী হতে পারছে না খুলনা, বলছেন নগর পরিকল্পনাবিদরা। রাস্তার পরে যদি আপনার গাড়ি থাকে তাহলে রাস্তার কিন্তু আপনার প্রশস্ততা কমে যায় এবং রাস্তার যে সার্ভিস যেটা, সেই সার্ভিস এফিশিয়েন্টলি কিন্তু পাওয়া যাবে না। চলমান গাড়ির কিন্তু স্পিড কমে যাবে, তারপরে হচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, যানজটের সম্ভাবনা থাকে। খুলনা মহানগরীতে ভবন নির্মাণ করতে হলে কেডিএর কাছ থেকে পার্কিং ব্যবস্থা রাখা সহ 23টি শর্ত বাস্তবায়নের অনুমতি নিতে হয়। এসব শর্ত বাস্তবায়নে কেডিএ, কেসিসি সহ অন্যান্য সংস্থাগুলির সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 156 জনের বিরুদ্ধে খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। বিএনপির দলীয় সমাবেশে হামলার ঘটনায় আজ এ অভিযোগ দায়ের করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আদালত 60 দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। অভিযোগে বলা হয় 2023 সালের 19 মে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সোনাডাঙ্গা থানা বিএনপির কর্মী সভা চলছিল। ওই সভায় শেখ হাসিনা ও তার চাচাতো ভাই শেখ জুয়েলের নির্দেশে বর্বর হামলা চালায় পুলিশ, গণগ্রেফতারও করা হয়। এ সময় অনেকেই আহত হন। কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল বেশ কিছু বিএনপি নেতাকে। সে সময় আদালতে মামলা করতে গেলে তা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন শফিকুল আলম তুহিন। বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা 3টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা যুক্ত হলো নৌবহরে। আজ খুলনা নেভাল বার্তে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে নৌবহরে জাহাজ 3টি যুক্ত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 38.90 মিটার দৈর্ঘ্য ও 9 মিটার প্রস্থের এসব বোট সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। প্রতিটি বোটে রয়েছে 12.7 মিলিমিটার ভারী মেশিনগান সহ আধুনিক কন্ট্রোল সিস্টেম। জাহাজগুলো ব্যবহারের মাধ্যমে নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে উল্লেখ করেন নৌপ্রধান।
মাগুরায় যৌতুক না দেওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত মিম আক্তারের পরিবার জানায় 1 বছর আগে মাগুরার সদর উপজেলার শিবরামপুর গ্রামের মোহাম্মদ শামীমের সাথে বিয়ে হয় মিমের। এরপর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। 1 লাখ টাকা দিয়ে জামাইকে ইজি বাইক কিনে দেওয়া হলেও আবার নতুন করে 1 লাখ টাকা দাবি করে। নিহত মিমের পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করলে মিমকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। 25শে জুন রাতে মিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ নিয়ে জেলা সদর থানায় মামলা করেছেন নিহতের ভাই মোহাম্মদ রিজু শেখ। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার গণশুনানি না করে তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করায় বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। জানান গণশুনানি ছাড়াই ট্রাইব্যুনালের তদন্ত কমিটি নিজেদের মতো প্রতিবেদন তৈরি করেছে। তড়িঘড়ি করে তৈরি করা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তারা। এদিকে দুপুরে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান আগামী 29শে জুন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। এতে 30 জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আবু সাইদ হত্যা মামলার যারা সাক্ষী তাদের সাথে প্রসিকিউটর কোনো প্রকার যোগাযোগ করেনি। তারা ঢাকায় বসে তদন্ত করে মন গড়া একটা চার্জশিট জারি করেছে। আইসিটি টিমের কথা ছিল 23 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে একটি গণশুনানি করে তারপর তদন্ত রিপোর্ট জমা দেবে, কিন্তু তা করা হলো না। তার মানে এখানে ধোঁয়াশা তদন্ত প্রতিবেদনের প্রতি আমাদের একটা অনাস্থা সৃষ্টি হয়েছে। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আইসিটি টিমকে তদন্ত টিমকে রংপুরে এসে রংপুরের মাটিতে এসে সকল আন্দোলনকারী সহ সকল শিক্ষার্থীদের সাথে কথা বলে তারপর তদন্ত রিপোর্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করতে হবে। আমরা এই তদন্ত রিপোর্ট মানি না। যশোরের সড়ক দুর্ঘটনায় মাসুদুর রহমান মিলন ও জুই নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ভোরে সদরের যশোর বেনাপোল মহাসড়কের নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। পুলিশ জানায় হতাহতরা একটি প্রাইভেট কার যোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুন বাজার এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মিলন ও জুয়ের মৃত্যু হয়। এদিকে গত মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল ট্রাক মেরামত করতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় ট্রাক মিস্ত্রি ইব্রাহিম ইসলাম নিহত হন। এছাড়া গত রাতে গোপালগঞ্জ সদরের ভেড়া বাজার এলাকায় মাহেন্দ্র উল্টে হাফিজুর মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শোভাযাত্রা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। সকালে ময়মনসিংহের র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক সভা হয়েছে। এছাড়াও মানিকগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও, নড়াইল ও বাগেরহাটে দিবসটি পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তবর্তী একটি বাড়ি থেকে মাদক জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল উপজেলার সেনারবাদী গ্রামের ওই বাড়িতে অভিযানে চালায় যৌথ বাহিনী। এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য, নগদ টাকা সহ 32টি মোবাইল ফোন ও 2টি ল্যাপটপ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় 3 ভাই বোন, মোর্শেদ মিয়া, ঈদন মিয়া ও আইমন আক্তারকে। একই সাথে জনি মিয়া ও স্বপ্না বেগমকেও গ্রেফতার করা হয়। এদিকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। সিলেটের কোম্পানিগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরের হিলিতে চালের বাজার ও গুদামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার এলাকায় অভিযান চলাকালে মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামে 2টি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এদিকে গতকালে দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ আমদানিকৃত চাল ও মসুরের ডাল মজুত করায় 3টি গোদাম সিলগালা করেছে প্রশাসন। এগুলোর মালিকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও আলু সহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনা রশিদ জানান, গতকাল বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা বহিরঙ্গর বিশেষ অভিযান চালানো হয়। এই সময় 2টি ইঞ্জিনে চালিত কাঠের বোট তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ১৬,৩৪,০০০ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৩০ লিটার লুব অয়েল ও 2টি ব্যাটারি সহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। কলা গাছের ছড়ি কাটার পর ফেলে দেওয়া সেই গাছটি থেকে সংগ্রহ করা থড়ি এখন নরসিংদীতে অনেকের জীবিকার প্রধান উৎস হিসেবে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের আব্দুল কাদির মিয়া কলার বাগানে ঘুরে ঘুরে সংগ্রহ করছেন ছড়ি কাটা কলা গাছ। একসময় ছড়ি কাটা যেসব কলা গাছ কৃষকের কাছে বোঝা হয়ে ঠাঁই পেত ভাগার বা নর্দমায়, সেই ফেলনা কলা গাছের মাঝের অংশ বা থোড় বিক্রি এখন তার মতো অনেকের জীবিকার উৎস। সংগ্রহ করা কলা গাছ 10 ইঞ্চি পরিমাণে চাক করে কেটে ভেতরের অংশ বা থোড় বের করে বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার শ্যামবাজার কারওয়ান বাজারে। আর সেখান থেকেই প্রক্রিয়াজাত হয়ে সেই থোড় এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। আমরা কলা কাটলে হারা লয়ে পরিষ্কার কইরা নালে বদলিতে লাগলে বহুত কলার থোড় নিয়ে যাইতেছি ঢাকা কারওয়ান বাজার, প্রতিদিনে যাই। গভর্নমেন্ট যদি এই দিকটায় দৃষ্টিপাত করে তাহলে আমরা আশা করি যে আরো অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা সকালবেলা বাগানে যাই, বাগানতে সংগ্রহ করে এখানে আইনে বিকালবেলা ফিস করে বস্তা বইরা পরে আমরা ঢাকা কারওয়ান বাজার পাঠাই। উপকারী নানা খনিজ উপাদানে সমৃদ্ধ এই থোড় মানবদেহের জন্য অত্যন্ত উপকারী বলে জানালেন এই চিকিৎসক। কলার থোড়ের মধ্যে প্রথমেই যদি আমি বলি, এটা প্রচুর ফাইবার আছে। যখন কারো পেটে যায় তখন তার কিন্তু ওজন কমাতে সহায়তা করে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সে দূর করে। এবং এই কলার থোড়ের মধ্যে প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম থাকে। পটাশিয়াম থাকার কারণে যে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়। এদিকে কৃষি বিভাগ বলছে, অপ্রচলিত সবজি হিসেবে দেশে এবং বিদেশে এই থোড়ের বাজার তৈরিতে তারা সহযোগিতা করে যাচ্ছেন। এতে করে কলা চাষি ও থোড় বিক্রেতারা উভয়ই লাভবান হবেন। এই বিদেশে রপ্তানি করার জন্য আমাদের কোয়ারেন্টাইন উইংয়ের মাধ্যমে যারা এই ব্যবসাটি করছে তাদের সাথে আমরা সংযোগ করে দেব এবং তাদেরকে এই প্রসেসটিকে আমরা আরও সহজ করে কীভাবে করা যায় সেই প্রশিক্ষণও দেব, যাতে এই কলার ব্যবসাটি আরও প্রসারিত হতে পারে। চলতি মৌসুমে নরসিংদীর 6 উপজেলায় অমৃত সাগর সহ বিভিন্ন জাতের কলার চাষ হয়েছে 2165 হেক্টর জমিতে। আর এই কলার থোড় যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি সবজি খাবারের চাহিদা তৈরি করতে পারলে এই থোড়ই কৃষি অর্থনীতিতে যোগ করতে পারে নতুন মাত্রা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 15 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। তবে কিভাবে তাদের পুশিন করেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তাদেরকে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের সীমান্ত দিয়ে 8 নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এর আগে গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার 3 সীমান্ত দিয়ে মোট 18 জনকে পুশিন করা হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্থলবন্দরে করোনা স্ক্রিনিং, তাপমাত্রা নির্ণয় আর জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ। ভোলাই জেনারেল হাসপাতালে আরটিপিসিআর ল্যাব অচল, আইসিইউ বন্ধ। খুলনায় ভবন মালিকরা মানছে না ইমারত নির্মাণ বিধিমালা। অধিকাংশ ভবনে নেই পার্কিংয়ের জায়গা, থাকলেও ব্যবহার হচ্ছে অন্য কাজে। শুরু হলো এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখেরও বেশি শিক্ষার্থী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।